এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। জি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। ঘটনাটির সময় 1992 সাল। জি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নরমালি উনি একজন কৃষক ছিলেন এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বল, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন। অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়। মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসেল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়। তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রেবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুলে ফেলে দিল, ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে। তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্ট্রোনিস্ট হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনো ভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন। তখন উনি দেখলেন যে হ্যাঁ, এইবার মনে হয় ভিতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আরো একটু চওড়া করে ভিতর থেকে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে। এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন, যেটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন
ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, তো এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ, ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। জি। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাং ধরার জন্য চলে আসতে পারে এখানে, এইটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো এবং বেশ খানিকক্ষণের শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটাও তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছেন, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ওই ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখেন টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবল তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, তো টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে। কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গায় চলে আসে এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা, বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আর এক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান। এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে, যাক এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে, তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে, উনি সাধারণত একা একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকতে দেওয়ার সময় মাছের ভাগ দিতে হয়, আর এমনি গরিব মানুষ ছিলেন যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30।
হঠাৎ করে দেখেন ওনার রাসেল ভাই 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পেছন থেকে মানে বাবা বলে ডাকছে। তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে, বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না, কথা না বলে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছু নিয়েছে, ও মনে হয় মাছ ধরা শিখতে চায় এই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা একা দৌড় দিয়ে, উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে। তো উনি আবার ওনার ছেলের পিছু নেন যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করার স্ত্রী খুলে দেন, বলে যে ছেলে কোথায়? বলে ও তো ঘুমাচ্ছে। এবং দেখে আসলে ঘুমাচ্ছে, বলে যে না সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই উনি বিষয়টা খুব লাগেন, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয়, এবং মনে হচ্ছে খুবই বীভৎস ভাবে মানে তাকে হত্যা করা হয়েছে, এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্ট গুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর, তাই এরকম শত্রু কার থাকতে পারে, বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটা আসলে কোনো সুরাহা হয় না আসলে, মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন ওনার কোনো শত্রু নেই, এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক আসল ভাই এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে আর আসলে আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজ ছেলে পেছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পরে উনি বলেন, এই কি ব্যাপার, তুই আবার এত রাত্রে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ওই ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে, যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে, সে কোথা থেকে মানে তাহলে উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজ ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই একটু বলা ভুল হয়ে গেল, তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়, হঠাৎ করে কলেরা হয়েছে মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তখন উনি একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে, তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বড়শি ফেলছিলে, কিন্তু বারবার সেই বড়শিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, কিন্তু তুমি বারবার তাকে ট্রাই করতেছিলা, শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলে তুমি, ওই কারণেই তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়, এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো জিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। আসল ভাই উনি ওনার পরিবার যখন শেষ হয়ে যায়, উনিও মানসিকভাবে খুব ভেঙে পড়েন, এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান, এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি। সবাই চিন্তা করেছেন যে পাগল হয়ে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তো এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথাও নাই, কেউ হয়তো বা খোঁজও করেন নাই, কিন্তু অনেকে এই গল্পটা করেন আর কি। ওখানে আসলে আদৌ সাহেব আলী এখন জীবিত আছেন কিনা আমরা জানি না, বা কোথায় আছে তাও আমরা বলতে পারবো না। এটা ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে মেসেজ একটু পরে পড়বো। হ্যাঁ, আমি ডক্টর আলিফের ঘটনায় চলে যেতে চাচ্ছি, এবং এর
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো লিসনার্স, আমি অরিজিৎ বিশ্বাস। আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা দক্ষিণ দিনাজপুর, সেখানকার একটি ছোট্ট শহর গঙ্গারামপুরে থাকি। আমি ভূতের গল্প বা ভূতের কোনো অভিজ্ঞতা এই সমস্ত ব্যাপারে প্রচন্ড আগ্রহী, এবং সেই কারণেই বিগত কয়েক বছর ধরে আমি ভূত এফএম খুব কেয়ারফুলি এবং খুব কি বলবো আগ্রহ নিয়ে ফলো করে এসেছি, কারণ আমার এই জিনিসগুলো বিষয়ে যথেষ্ট আগ্রহ আছে। যাই হোক, আমি আগাগোড়াই ভাবতাম কোনো সময়ে আমি আপনাদের সাথে কোনো একটা স্টোরি বা এক্সপিরিয়েন্স শেয়ার করব, বাট বিভিন্ন কারণে সেটা হয়নি। তবে আজকে আমি প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদের সাথে। জানি না আপনাদের কেমন লাগবে, তবে প্রথমবার যেহেতু যদি কোনো ভুল ত্রুটি হয় বা বলতে গিয়ে কোথাও কিছু সমস্যা হয়, তাহলে আমি আশা করব যে আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন। যাই হোক, ঘটনাটা হচ্ছে 2008 সালের, এবং এই ঘটনাটা ঘটে আমার বর্তমানে যিনি স্ত্রী তার সাথে, এবং তার কাছ থেকেই আমি এই এক্সপিরিয়েন্সটা গোটাটা শুনি আর কি, এবং তার মতো করেই আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু সেটা আমার নিজের ভাষায়। সালটা ছিল 2008 সাল, এবং 2008 সালে আমিও যে কলেজে পড়তাম, আমার স্ত্রীও সেই কলেজেই পড়তো, এবং সে আমার থেকে 1 বছরের জুনিয়র ছিল। তো যাই হোক, সেই সময় আমাদের নিয়ম ছিল আর কি, ইউনিভার্সিটির একটা নিয়ম ছিল যে বিজ্ঞান বিষয়ে যে সমস্ত অনার্স আছে সেই সমস্ত পেপারগুলো, যেগুলো রিটেন পরীক্ষা হয়, সেগুলো নিজস্ব কলেজেই হতো, এবং যেগুলো প্র্যাকটিক্যাল এক্সাম সেগুলো অন্য কোনো কলেজে, ওই ইউনিভার্সিটির আন্ডারেই অন্য কোনো কলেজে ভেন্যু হতো, এবং সেখানে গিয়ে আমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হতো। যাই হোক, 2008 সালে আমার স্ত্রী, বর্তমানে স্ত্রী, সেই সময় আমরা একই কলেজ মেট ছিলাম, বাট আমার থেকে 1 ক্লাস নিচে পড়তো। তো যাই হোক, তো এটা তার কথা অনুযায়ী যে তার এক্সামের সিট পড়েছিল অন্য একটি শহরে, অন্য একটি কলেজে, সেটা হলো শিলিগুড়ি কলেজ। তো শিলিগুড়ি কলেজে যেহেতু পরীক্ষা পড়েছিল, সেখানে আমার স্ত্রী এবং তার মা, এই দুজন তারা সেখানে যায়, এবং সেখানে পরীক্ষা টরীক্ষা যেরকম যা যা দেওয়ার কথা সেইভাবে তারা দিয়ে, সেদিন রাতে আর ফেরার মতো কোনো ব্যবস্থা ছিল না, যেহেতু সেই জন্য তারা সেখানেই একটি হোটেল বুক করে আর কি, হোটেলে একটি রুম বুক করে। তো তারা যে হোটেলের রুমটা বুক করে, সেই হোটেলটি সেখানকার একটি নামকরা হোটেল, এবং সেই হোটেলের নাম আমি এখানে বলছি না, কিন্তু সেই হোটেলটি শিলিগুড়ির একটি খুবই নামকরা হোটেল, এবং সেখানে অনেক সময় অনেক সেলিব্রিটিরাও সেখানে থাকতো আর কি, এখনো থাকে। এবং সেই সময় 2008 সালে শিলিগুড়ি বা আমাদের এখানকার যে নর্থ বেঙ্গল এরিয়া আছে, সেখানে একটা ঝামেলা চলছিল। ওই সেই গোর্খা জনমুক্তি মোর্চা, তাদের একটা নিজস্ব ইস্যু নিয়ে একটা বিশাল ঝামেলা চলছিল আর কি। তো সেই কারণে বাইরের লোকজনকে অনেক হোটেল রুম দিতে রাজি হতো না, বাট স্টিল আমার স্ত্রী এবং আমার বর্তমানে শাশুড়ি, তারা ওই হোটেলটিতে যায়, এবং অনেক রিকোয়েস্টের পরে তারা একটি রুম পেয়ে যায়। তো যাই হোক, তারপর তারা দুজনে যখন রুমে ঢুকবে আর কি, তখন আমার যে শাশুড়ি, তার মনে পড়ে যে তার বোনের একটি ছেলে আছে প্রাপ্তবয়স্ক, এবং সে সেই সময় মাছের ব্যবসা করতো, এবং মাছের ব্যবসা করতে মাঝে মাঝেই তাকে শিলিগুড়ির দিকে যেতে হতো।
তো তিনি তখন সেই দাদাকে ফোন করেন এবং সেই দাদাকে বলেন যে আমরা আজকে শিলিগুড়িতেই আছি, তুমিও আজকে এখানে চলে এসো। তো সেই কথা মতো সেই দাদা সেই হোটেলে চলে আসে এবং যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা ছিল ডবল বেডের রুম এবং সেই রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেরকম একটা কি বলবো মানে ভালো একটা রুম যেরকম যেরকম ফ্যাসিলিটি থাকা দরকার সেই সমস্ত ফ্যাসিলিটি সেখানে ছিল। একদম যে সমস্ত জিনিস একটা হোটেল রুমে একটা 3rd স্টার বা 4th স্টার হোটেলে থাকা দরকার সেগুলো সবকিছুই ছিল। তো যাই হোক, তারা 3 জন মিলে রুমে ঢুকে পড়ে। এবার ধীরে ধীরে বিভিন্ন রকম ঘটনা পরম্পরা শুরু হতে থাকে। আমার বর্তমানে যিনি আমার স্ত্রী, সে তখন ওই হোটেলের যে জানলাগুলো ছিল সেই জানলাগুলো ছিল কাচের জানলা এবং বাইরেটা দেখা যেত, ভেতরটা বাইরে থেকে দেখা যেত না, এরকম এরকম গ্লাস ছিল। তো সেখানে পর্দা লাগানো ছিল। তো আমার স্ত্রী তখন সেই পর্দাগুলো সরিয়ে দিতে যায় এবং সরিয়ে দিতে গিয়েই হঠাৎ করে সে মানে একটু চমকে যায়। কেন চমকে যায় সেটা একটু পরে বলছি। তো যথারীতি সে চমকে গিয়েছে এবং সে তখন ভেবেছে যে ঠিক আছে, যা দেখেছি এটা নিয়ে বেশি কিছু চিৎকার চেঁচামেচি করবো না, কারণ সাথে বয়স্ক মা আছে, মাও হয়তো ভয় পেয়ে যেতে পারে। সো সে জিনিসটা চেপে যায়। তো কিছুক্ষণ পরে আমার যে শাশুড়ি, তিনিও একই রকম একটা এক্সপিরিয়েন্স করেন আর কি। তিনিও সেই জানলার কাছে গিয়ে হঠাৎ করে চমকে ওঠেন। তো তিনিও ভাবেন যে না, এটা আমি কারোর সাথে শেয়ার করব না, সাথে মেয়ে আছে, মেয়ে হয়তো ভয়টায় পেয়ে যেতে পারে। সো এরকম ভাবে প্রত্যেকেই এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে, কিন্তু কেউ কাউকে বলে না। প্রত্যেকেই ভাবে যে অন্যকে বললে হয়তো সবাই ভয় পেয়ে যাবে। তো যাই হোক, তো ঘটনাটা ছিল এরকম যে তারা যখন ওই জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতে যাচ্ছিল, তখন সেই কাচের মধ্যে নিজের কঙ্কালটা দেখতে পাচ্ছিল। এবার সেটা নিজেদের কঙ্কাল দেখতে পেয়েছে না অন্য কোনো জিনিসের কঙ্কাল, সেটা নিয়ে সন্দেহ আছে। বাট তারা ওই কাচের মধ্যে একটা কঙ্কালের রিফ্লেকশন দেখতে পাচ্ছিল। তো যাই হোক, এরকম একটা ঘটনা ঘটে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে এটা এক্সপিরিয়েন্স করে, বাট কেউ কারোর সাথে শেয়ার করে না। তো যাই হোক, তারপর রাতের দিকে যখন তারা খাওয়ার জন্য নিচে আসে, মানে সেই হোটেলটা শুধুমাত্র লজিং এর জন্যই ছিল আর কি। সেখানে খাবার দাবারটা নিচে থেকে কোনো একটি হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে হতো। তো যাই হোক, তারা প্রত্যেকেই 3 জনে মিলে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আসে। তখন ফিরতে ফিরতে তাদের মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায় ঘরে। তো ঘরে 10টা সাড়ে 10টার সময় যখন তারা প্রত্যেকে ফিরে আসে, তারপর থেকেই তারা ঘরটার মধ্যে একটা আলাদা রকমের কিছু মানে ফিল করে আর কি, যে ঘরটা অস্বাভাবিক রকমের মানে সাইলেন্স ঘরের মধ্যে। এবং তারা এই আনক্যানি জিনিসটা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করছিল, কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করছিল না। তো যাই হোক, এরপরে প্রত্যেকেই ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে থাকে। তা এরই মধ্যে আমার স্ত্রী যখন ওই ওয়াশরুমে যায়, তখন ওয়াশরুমে গিয়ে যথারীতি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন বেরোতে যাবে, তখন দেখে যে দরজাটা খুলছে না। ভেতর থেকে দরজাটা খুলে বাইরে বেরোতে আসবে, কিন্তু দরজাটা খুলছে না। তো যাই হোক, যথারীতি সে মাকে ডাক দেয়, বাট বাইরে থেকেও দরজা আটকানো ছিল না। তো বাইরে থেকেও দরজাটা খোলাই ছিল ওয়াশরুমের, বাট স্টিল দরজাটা খুলছিল না। তো এরকম করে মোটামুটি 10-15 মিনিট ধরে অনেক চেষ্টা চরিত্র করার পরেও দরজাটা খুলছিল না। তারপরে হঠাৎ এক সময় দরজাটা দরম করে খুলে যায়। তো তারপরে যাই হোক, আমার স্ত্রী বাইরে বেরিয়ে আসে এবং তখন সবাই একটু
ধাতস্থ হয়ে সবাই বিকেল বেলায় যে ওই জানলার মধ্যে যে জিনিসটা দেখেছিল তারা প্রত্যেকের সাথে শেয়ার করে। তো তারপর থেকেই প্রত্যেকের মনে হয় যে এই ঘরের মধ্যে কিছু একটা অস্বাভাবিক জিনিস আছে। তো যাই হোক, সে সমস্ত বলার পরে তারা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী, সেই জন্য তারা নিজেদের ঈশ্বরকে ডাকে, গায়ত্রী মন্ত্র জপ করে টোরে তারা বিছানায় চলে যায়। ওই দাদা একটি আলাদা বিছানায় এবং আরেকটি বেড ছিল, সেই বেডে আমার শাশুড়ি এবং আমার স্ত্রী তারা শুয়ে পড়ে। তো এবার শুতে গিয়ে আমার স্ত্রী লক্ষ্য করে যে তার বেডের ঠিক মাথার দিকে গোটা ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ছিমছাম ঘর, এবং ঘরে নতুন রং করা হয়েছে, রঙের গন্ধ পর্যন্ত পাওয়া যাচ্ছে। বাট ওই আমার স্ত্রী যেখানে মাথা দিয়েছে ঠিক তার মাথার কাছে একটি জায়গায় একটা লাল দাগ। এবার সেই লাল দাগটা কিসের দাগ সেটা তারা ভেবেছিল কেউ হয়তো পানের পিক বা গুটখা খেয়ে সেখানে হয়তো ফেলেছিল, সেটার দাগ। বাট সেখানটায় রংটা পড়েনি, নতুন যে রং করা হয়েছে সেই রংটা হয়তো সেখানে পড়েনি। তো তারা এটা ভেবেছিল। বাট সে যখনই শুতে যায় তখন তার অস্বস্তি হতে থাকে এবং কোনোভাবেই তার ঘুম টুম আসছিল না। তো এরপর যেটা শুরু হয়, লাইট অফ করে দেওয়ার পরে প্রচন্ড ধাক্কাধাক্কি শুরু হয় তাদের রুমের দরজার মধ্যে, এবং আওয়াজটা ছিল এরকম ধাক 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 ধাক, এরকম ভাবে কন্টিনিউ ভাবে দরজায় আঘাত হতে থাকে। এবং তারা ভাবে যে এত রাতে কে এসছে, এত রাতে তখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো স্বাভাবিক সেই সময় রিসেপশন থেকে কেউ আসবে না। তো তারা ভাবতে থাকে এরকম, এবং তার দাদা তখন বলে যে যেই আসুক এখন আমরা দরজা টরজা খুলতে পারবো না, যে যদি সেরকম কোনো দরকার থাকে তাহলে রিসেপশন থেকে আমাদের এখানে ফোন করবে, ফোন করে আমাদের যা বলার বলবে। তো তারা দরজা টরজা খোলে না, কিন্তু কন্টিনিউ এরকম আওয়াজ হতেই থাকে, আঘাত করতেই থাকে দরজার মধ্যে। এরপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে প্রচন্ড একটা মানে স্যাড একটা কান্না শুরু হয়, এবং সেটাও ওই দরজার কাছ থেকেই শুরু হয়। মানে প্রচন্ড দুঃখে বা প্রচন্ড কষ্টে যদি কেউ কান্নাকাটি করে সেরকম যেটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ। কান্নার আওয়াজটা অনেকটা এরকম, এরকম করে কান্নার আওয়াজ হতেই থাকে, এবং তার সাথে সাথে ওই দরজায় ধাক্কা অনবরত চলতেই থাকে। এবার তিনজনেই প্রত্যেকে প্রচন্ড ভয় পেয়ে যায়, এবং তারা সঙ্গে সঙ্গে ঘরের দরজা কাছে গিয়ে কিছু শোনার চেষ্টা করে, কিন্তু ওই সমস্ত বাদে আর কিছুই শোনা যাচ্ছিল না। কন্টিনিউ ওই ধাক্কা দেওয়ার আওয়াজ এবং কান্নার আওয়াজ শুনতেই থাকে, এবং তারা ঘরের লাইট টাইট জ্বালিয়ে ফেলে, এবং তারা একই বিছানায় তিনজন একদম জড়সড় হয়ে বসে প্রত্যেকে নিজের নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরকে ডাকতে থাকে। তো এরকম হতে থাকে প্রায় তখন 3টা বা 3:30 বাজে সেই সময়। তো এরকম হতেই থাকে। তো এরপরে যখন ওই 3টে 3:30 বাজে তখন হঠাৎ করে দরজাটা খুলে যায়, এবং দরাম করে আওয়াজ করে দরজাটা খুলে যায়। এবং সেই সময় ওর দাদা সঙ্গে সঙ্গে দরজা খোলা পাওয়ার সাথে সাথে দৌড়ে নিচে যায় রিসেপশনে যাওয়ার জন্য বেরিয়ে যায় ঘর থেকে। এবং রিসেপশনে একজন মানে ঘুমিয়েছিল আর কি, একজন স্টাফ, হোটেলের স্টাফ, তাকে প্রায় জামার কলার ধরে মানে একদম রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে ব্যাপারটা কি, তোমরা কি কোন রুম আমাদেরকে দিয়েছো, আমরা রুমে থাকতে পারছি না, রুমে এরকম এরকম সমস্যা হচ্ছে, কি সমস্যা, কি তোমরা এটা কেন করলে? তো যাই হোক, সেই স্টাফ তখন বলে যে স্যার দয়া করে এরকম কিছু চেঁচামেচি করবেন না, দয়া করে আমাদেরকে ক্ষমা করুন,
আপনাদের কাছ থেকে আমরা রুমের কোনো চার্জ বা কিছু নেব না। আপনারা দয়া করে এরকম চেঁচামেচি করবেন না, এটা হোটেলের একটা মান সম্মানের ব্যাপার। তো যাই হোক, এরকম হওয়ার পর তারপর আমার শাশুড়িও নিচে চলে যান এবং আমার স্ত্রীও নিচে চলে যায়। গিয়ে তারা দাদাকে আটকায় আর কি। তারপর দাদা সেই সময় মোটামুটি ভোর হয়ে গেছে আর কি। তখন তারা সবাই নিচে গিয়ে একটি গুমটি চায়ের দোকান ছিল আর কি, সেই চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে তারা নিজেদের মধ্যে গল্প করছিল আর কি। তখন চায়ের দোকানদার তাদেরকে জিজ্ঞেস করে আর কি যে আপনারা কি বাইরে থেকে এসছেন? তো তখন আমার শাশুড়ি বলে হ্যাঁ আমরা এরকম সমস্ত ঘটনাটা ডিটেলসটা বলে। এবং সেই সময় সেই চায়ের দোকানদার বলে যে আপনারা এই হোটেলে আছেন, এই হোটেলের এই রুমটাতে তো কয়েকদিন আগে একজন মধ্যবয়স্ক মানুষকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে আর কি। এবং তারপর থেকে ওই রুমটা কাউকে দেওয়া হয় না। তো আপনারা ওই রুমে কি করে আছেন? তো তখনই তারা বুঝতে পারে যে এই একটা গন্ডগোল হয়েছে আর কি। তখন তারা আবার হোটেলে ফেরত আসার পর তারা সম্পূর্ণ যা লাগেজ টাগেজ ছিল সে সমস্ত কিছু গোছগাছ করে তারা তখন হোটেল ছাড়তে প্রস্তুত হয়। এবং হোটেল ছাড়তে গিয়ে তারা দরজার কাছে একজন মহিলাকে দেখতে পায়। তো সেই মহিলা যে রুমটাতে ছিলেন আর কি আমার শাশুড়িরা, সেই রুমটা হচ্ছে 3 তলায় এবং 4 তলায় ঠিক সেই রুমের ওপরেই হচ্ছে ওই মহিলাটি থাকতেন। তো সেই মহিলাটি তাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন। তো সেই মহিলা তখন আমার শাশুড়িকে বলেন যে আপনারা ঠিক আছেন তো? আপনাদের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি তো? আপনাদের সবাই ঠিক আছে তো? শারীরিকভাবে বা মানসিকভাবে আপনাদের কোনো ক্ষতি টতি হয়নি তো? তো এটা বলার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কিছু জানেন? তখন ওই মহিলা বলেন আর কি যে আসলে এই রুমে আমি অনেক দিন ধরেই আছি, আমি একটা প্রজেক্টের ব্যাপারে এখানে এসেছি, প্রায় মাসখানেক হলো এই হোটেলে আছি। তো এই রুমে একটি এরকম ঘটনা ঘটেছে, একজন মধ্যবয়স্ক পুরুষকে হত্যা করা হয়েছে এবং তারপর থেকে এই রুমের মধ্যে কেউ থাকতে পারে না এবং এই রুমটা কাউকে দেওয়াও হয় না। তো আমি ওই জন্যই বারবার এখানে আসছিলাম এবং আপনাদেরকে দেখছিলাম যে আপনারা সব ঠিকঠাক আছেন কিনা। তো আপনাদের আওয়াজ টাওয়াজ পাচ্ছিলাম, সেই জন্য আমি নিশ্চিন্ত ছিলাম আর কি যে আপনাদের সাথে খারাপ কিছু হয়নি। তো যাই হোক, এর সমস্ত বলা টলার পর সেই মহিলার সাথে কথাবার্তা শেষ করে আমার শাশুড়ি, স্ত্রী এবং আমার সেই দাদা তারা প্রত্যেকে নিচে চলে আসে এবং রিসেপশনে গিয়ে তারা তখন বলে যে আপনারা কি ধরনের মানুষ, আপনারা হোটেলে যদি এরকম একটা রুম দিয়েছেন আপনারা আমাদেরকে জানাবেন না কেন? তো তখন অনেক হাতে পায়ে ধরা হয় আবারও এবং তাদেরকে বলা হয় যে আপনারা দয়া করে এটা কাউকে জানাবেন না, আমাদের হোটেলের নামটা জানাবেন না কাউকে, এটা মান সম্মানের ব্যাপার, হোটেলের রেপুটেশনের ব্যাপার। তো সেই সময় তাদের কাছ থেকে টাকা পয়সা কিছুই নেওয়া হয় না আর কি হোটেলে। জাস্ট সেই যে পাশের যে নিচে রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করে বিলটা হয়েছিল সেই বিলটাই খালি তারা নেয়, কিন্তু বাকি যে হোটেলের যে চার্জ সেটা তারা নেয় না আর কি। এবং তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে যে প্লিজ আপনারা কারো কাছে হোটেলের নাম বা হোটেলের পরিচয়টা দেবেন না দয়া করে। তো তারপর আমার স্ত্রী এবং আমার শাশুড়ি এবং আমার এই দাদা তারা প্রত্যেকে ভোর হওয়ার সাথে সাথে সেখান থেকে গাড়ি করে আর কি নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর কি। তো এটাই ছিল ঘটনা, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমার স্ত্রীর মুখ থেকে শোনা। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি প্রথমে
আমাদেরকে যিনি ইমেল করেছেন উনি একজন জাপান প্রবাসী ভাই, যার নাম মনির হোসেন। মনির হোসেন ভাই মূলত উনি ঘটনাটি শুনেছিলেন ওনার স্ত্রীর কাছ থেকে। ওনার স্ত্রীর নাম নাজমা আক্তার। এই যে নাজমা আক্তার ভাবি যিনি, ওনার দাদার সাথে মূলত এই ঘটনাটি ঘটেছিল। আজ থেকে প্রায় 37 থেকে 38 বছর আগে এই ঘটনাটি ঘটে। 1980-র যে দশকটার মাঝামাঝি কোনো একটা সময় হবে। তখন এই যে নাজমা আক্তার, উনি কিন্তু অল্প বয়স্কা একজন ছিলেন আর কি। উনি নিজে এই ঘটনাটির অংশ বিশেষ প্রত্যক্ষ করেছিলেন। শুধু যে উনি করেছেন বিষয়টা এরকম না, আরও অনেকেই কিন্তু এই ঘটনাটির অংশ বিশেষ প্রত্যক্ষ করেছিলেন। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির স্থান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বানিয়া ইউনিয়নের কাইসাপুর গ্রামে। এই কাইসাপুর গ্রামে আসতে হলে আর একটা গ্রাম কিন্তু পাড়ি দিয়ে আসতে হয়, যেটার নাম হচ্ছে তারাকান্দা। লম্বা একটা রাস্তা, প্রায় 50 থেকে 60 কিলোমিটার, পুরোটাই কিন্তু কাঁচা ছিল। অনেক কষ্ট হতো ওই সময়ে আসা যাওয়া করতে। বৃষ্টি কাদার দিন তো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর অবস্থা হতো। ঘটনাটি মূলত যার দ্বারা সূত্রপাত হয় তিনি হচ্ছেন এই যে নাজমা আক্তার, ওনার দাদা। ওনার দাদা কোনো এক কারণে সামান্য অসুস্থতায় মারা যান। মারা যাওয়ার আগে সামান্য অসুস্থ হয়েছিলেন, এটাই বলতে চাচ্ছি আর কি। তো উনি মারা গিয়েছিলেন ময়মনসিংহ জেলার একটি সরকারি হসপিটালে। মারা যাওয়ার পর এখন লাশ তো নিয়ে যেতে হবে। উনি মারা গিয়েছিলেন সন্ধ্যার পর, যখন রাত নেমে এসেছে এরকম একটা সময়। ধারণা করা হয় ওই সময়ে হয়তো বা রাত 8টা বা তার কাছাকাছি সময় হবে, এমন একটা সময় উনি মারা গিয়েছিলেন। এখন লাশ তো নিয়ে যেতে হবে। লাশ নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় কিন্তু বড় ধরনের কোনো গাড়ি চলাচলের সুযোগ নেই, যার কারণে ভ্যানে করে লাশটি নিয়ে যেতে হবে। এখন ভ্যানে করে যিনি নিয়ে যাবেন তিনি ওই এলাকারই, মানে ওই কাইসাপুর গ্রামেরই। উনি ওনার ভ্যানে লাশ টানাতে বেশ পরিচিত ছিলেন, যেহেতু ওই এলাকারই লাশ। আর এই যে নাজমা আক্তার ভাবির যিনি দাদা, উনি কিন্তু খুবই পরিচিত একজন মানুষ ছিলেন, বেশ স্বনামধন্য একজন ব্যক্তি ছিলেন। ওনাকে চেনে না আশেপাশে কয়েক গ্রামে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। লাশটি নিয়ে ওই ভ্যান চালক রওনা দেন। অনেকটা পথই চলে আসেন, প্রায় গ্রামের কাছাকাছি চলে আসছেন বলতে এই যে তারাকান্দা যেই গ্রামের কথা আমরা বললাম, এই গ্রামের কাছাকাছি চলে আসছেন। ওইখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরটার নাম হচ্ছে তালদিঘি, যেটা এখনো রয়েছে। ওই পুকুরটার কাছে যখন ভ্যানটা আসে, ভ্যানটা কেমন জানি একটা ঝাঁকি দিয়ে উঠল। বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু ছিল পুকুরের পাড় ধরে আর কি, ওই পুকুরের পাড় ধরেই যেতে হবে। তো ভ্যানটা ঝাঁকি দেওয়া মাত্রই ভ্যানওয়ালা যিনি, উনি পেছন ফিরে তাকান। আর পেছন ফিরে উনি যেটা দেখতে পান সেটা দেখে উনি মারাত্মক ভয় পেয়ে যান। উনি দেখেন যে এই ভ্যানের উপর দাদার লাশটা একদম সোজা দাঁড়িয়ে আছে, আর লাশটা ভ্যানওয়ালার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভ্যানওয়ালা এই দৃশ্য দেখার পর উনি নিজেকে আর নাড়াতে পারছিলেন না, আবার চিৎকারও দিতে পারছিলেন না। আর তখন ঘটে যায় আরেকটি ভয়ঙ্কর ঘটনা। ভ্যানওয়ালা খেয়াল করলেন ভ্যানটা কিন্তু দাঁড়িয়ে নাই, ভ্যানটা চলা শুরু করেছে, অথচ উনি ভ্যান চালাচ্ছেন না। নিজের শরীরের উপরেও ওনার নিয়ন্ত্রণ নাই, ভ্যানের উপরে ওনার নিয়ন্ত্রণ নাই। ভ্যানটা আপনা আপনি চলছে। ভ্যানটা পুকুরের চতুর্দিকে গোল হয়ে চলছে তো চলছেই। যখন কিছুটা বাঁক নেয় রাস্তা, ভ্যানের যে হ্যান্ডেল সেটাও বাঁক নেয়। এভাবেই কিন্তু ভ্যানটি চলছে। আর এদিকে ভ্যানের পেছনে ওই লাশটি সোজা দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ভ্যান চালক ভয়ে ভয়ে পেছন দিকে যখনই তাকান, তখনই দেখতে পান ওই লাশটি দাঁড়িয়ে আছে আর বড় বড় চোখ করে ওই ভ্যানওয়ালার দিকে তাকিয়ে আছে। উনি চিৎকারও দিতে পারছেন না, ভ্যান থামাতেও পারছেন না, ভ্যান থেকে নামতেও পারছেন না। টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এভাবে চলছে। রাত তখন আনুমানিক 2টো কি 2:30 বাজে। এই
সময় থেকে প্রায় 1 ঘন্টা ওই ভ্যানটা ওভাবেই ঘুরছিল আর লাশ ভ্যানের পেছনে ওভাবেই দাঁড়িয়েছিল। আল্লাহর অশেষ সহমতে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই পুকুরের কাছাকাছি একটা বাড়ির ব্যক্তি, উনি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ওই পুকুর পাড়ে আসছেন ওযু করার জন্য। যখনই আসছেন তখনই ওই ভ্যানওয়ালা মুখ দিয়ে চিৎকার করতে সমর্থ হন, প্রচণ্ড জোরে একটা চিৎকার দেন, ও ভাই এদিকে আসেন বাঁচান, এটা বলেই ভ্যানওয়ালা অজ্ঞান হয়ে যান। তখন ওই ব্যক্তি চিন্তা করেন, কি ব্যাপার, কথা আসে কোত্থেকে, চিৎকার আসলো কোত্থেকে। উনি ওই দিকটাতে গিয়ে দেখেন যে ভ্যান পড়ে আছে, ভ্যানের উপর একটি লাশ, লাশটা কিন্তু শোয়ানো তখন, আর ওই ভ্যানওয়ালা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো উনি তো আবার তাড়াতাড়ি করে বাড়িতে যান, বাড়িতে গিয়ে অন্য লোকদেরকে ডাকাডাকি করে নিয়ে আসেন। তো লোকজন আসে, এসে দেখে সব কিছু ঠিকঠাক আছে, ওইভাবেই লাশও আছে, ভ্যানওয়ালাও আছে। তখন ভ্যান সহ লাশটাকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়, আর ওই ভ্যানওয়ালাকে ধরাধরি করে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার পর ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। তো যখন জ্ঞান ফেরানোর পর, মানে জ্ঞান ফেরানোর চেষ্টার পর যখন সফল হন আর কি আল্লাহর রহমতে, তখন ওই ভ্যানওয়ালা কি ঘটেছে সব কিছু খুলে বলেন। যেহেতু লাশটা নিয়ে যেতে হবে, এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদিকে খুব পরিচিত লোকের লাশ, যেই বাড়ির লাশ সেই বাড়ির সদস্যরা কিন্তু দেরি হচ্ছে দেখে তারা অনেকটা পথ এগিয়ে আসছিলেন আর কি, যে কি হলো, আসে না কেন। তখন যেই ব্যক্তি যে বের হয়েছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, উনি সহ ওই বাড়ির বেশ কয়েকজন লোক ভ্যান নিয়ে আগাতে থাকলে ওই বাড়ির সদস্যদের সাথে দেখা হয়, মানে যেই বাড়ির লাশ আর কি, মানে নাজমা আক্তার ভাবির দাদার বাড়ির যেই সদস্যরা, তাদের সাথে দেখা হয়। তো তাদের কাছে সব কিছু ঠিকঠাক মতো হস্তান্তর করা হয়। তো এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক মনে হতে পারে, ঘটনা মনে হয় এখানেই শেষ, কিন্তু না, রহস্য এখনো বাকি আছে। সকলে বুঝতে পারে যে খুব দ্রুত লাশটি গোসল দিয়ে দাফন করে ফেলতে হবে। দ্রুত লাশ গোসলের জন্য সব বন্দোবস্ত করা হলো। গোসল যখন করানো শুরু হলো, লাশটি যখন উল্টানো হলো, তখনই দেখা গেল এক অদ্ভুত বিষয়। লাশটির পিঠের কাছে একটা ছিদ্র করা, গোলাকৃতির একটা ছিদ্র। মনে হচ্ছে যে এই ছিদ্র দিয়ে শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গেছে, কারণ ওই লাশটিকে দেখে খুব ফ্যাকাশে মনে হচ্ছিল লাশটি সাদা হয়ে গেছে, এক ফোঁটা রক্তও তার মধ্যে নাই। যাই হোক, ওভাবেই গোসল করানো হয়। অনেকেই দেখেছিলেন যে পিঠের কাছে একটা ছিদ্র, কিন্তু এই ছিদ্রটা কেন করা হয়েছিল এটা কিন্তু জানা যায় নাই। এরপর ওই পুকুর পাড়েই দাফন করা হয় দাদাকে। দাফন করার পর মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ ঠিকঠাক ছিল। এরপর সকলে খেয়াল করলো যে বহুদিনের ব্যবহৃত এই তাল দিঘি পুকুরটা মনে হচ্ছে যে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, কেননা পুকুরের পানিতে তেল চর্বি এগুলো ভাসছে। ওখানে কিন্তু কেউ তেল চর্বি ফেলে না, তাহলে কেন এখানে তেল চর্বি ভাসছে? সবাই তো হতবাক। সবাই মিলে এর উৎস খুঁজে বের করার চেষ্টা করলো, পুকুরের চারপাশ খুঁজতে থাকলো কোত্থেকে এটা আসছে। খুঁজতে খুঁজতে এক ভয়ঙ্কর বিষয় তারা আবিষ্কার করেন। দেখা গেল দাদার কবরের এক পাশ ভাঙা, সেই কবরে কোনো লাশ নাই। দেখা গেল যে ওই কবরের ভেতর দিয়ে একটা গর্ত পুকুরের দিকে চলে গেছে। সবাই ভাবলো এই লাশ হয়তো পুকুরের ভেতরে কোনোভাবে পড়ে গেছে। এরপর শুরু হলো লাশ খোঁজা। প্রায় 15 থেকে 20 দিন ধরে পুকুর সেচ দিয়ে এই লাশ খোঁজার অভিযান চালানো হয়, কিন্তু অবাক ব্যাপার, পুকুরের কোথাও কিচ্ছু পাওয়া যায় নাই, এক টুকরো হাড়ও পাওয়া যায় নাই। এরপর থেকে তেল চর্বি ওভাবেই ভেসে থাকতো পুকুরের পানির উপরে অনেক দিন পর্যন্ত। এই পুকুর কেউই ব্যবহার করতে পারেন নাই। আস্তে আস্তে জিনিসটা স্বাভাবিক হয়ে যায়, তারপরে সবাই ব্যবহার করতে পেরেছেন।
কবরটা কেন ভাঙলো, কবরের ভেতর দিয়ে যে গর্তটা পুকুরের দিকে চলে গিয়েছে এর রহস্যই বা কি ছিল, পুকুরের পানিতে তেল চর্বির রহস্য কি ছিল, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা দাদার লাশটা কেনই বা হঠাৎ করে এভাবে দাঁড়িয়ে গিয়েছিল, কেনই বা তার পিঠের দিকে একটি গোল ছিদ্র ছিল। এই সব কিছুই এক রহস্য, যে রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আমাকে ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লিসেনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। আমি ঘটনা বলতে আমি এসেছি আদিত্যমারি লালমনিরহাট থেকে। তো আজকে যে আমি আপনাদেরকে ঘটনা শোনাবো, এটা লালমনিরহাটের হাতিবান্ধার এলাকার সানিয়া জান নদীর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তো ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। আমার নিজের এক মামাতো ভাই, তার নাম ছিল আজিজ। সে ছিল ওই এলাকার সেরা জেলের মধ্যে একজন। মানে সে মাছ ধরতে খুব পছন্দ করতো, জাল ফেলে মাছ ধরা তার মতো কেউ দক্ষ ছিল না বলে সেই এলাকায় আর কি সে দক্ষ ছিল অনেক। যাই হোক, তো রাসেল ভাই, সেদিন ছিল ভাদ্র মাসের একটা রাত। খুবই তিস্তার পানি তখন কানায় কানায় ভরা। তো আজিজ ভাই তার সহযোগী কাশেম মিয়াকে সাথে নিয়ে তাদের একটা নৌকা আছে এবং নৌকা নিয়ে বের হয়েছে রাত্রিবেলা মাছ ধরতে। তো ওই এলাকায় একটা কথা প্রচলিত আর আছে রাসেল ভাই, ভাদ্র মাসের অমাবস্যা রাতে নদীর মোহনায় নাকি বোয়াল মাছের মেলা বসে। আমাদের বিশেষ করে লালমনিরহাটের এই দিকে যদি যারা বয়স্ক আছে তো তাদের মাঝে এই কথাটা খুবই প্রচলিত যে অমাবস্যার রাতে নদীর মোহনায় নাকি বোয়াল মাছের মেলা বসে, মানে প্রচুর পরিমাণ বোয়াল মাছ পাওয়া যায়। তো এই লোভে আসলে অনেকেই এই অমাবস্যার রাতে মাছ ধরতে যায়। তো কিন্তু বয়স্ক জেলেরা সাবধান করে দিতেন যে আসলে এই অমাবস্যার রাতে মাছ ধরতে নেই। এই সময় নাকি মাছ ধরতে গেলে যদিও বা অনেক মাছ পাওয়া যায় কিন্তু অনেক বিপদ নাকি চলে আসে। তো ওই রাতে মোহনার সেই নির্দিষ্ট এলাকায় এড়িয়ে চলতো সবাই, কারণ সেখানে নাকি নদীর মালিক জেগে ওঠে বা কোনো ভূত প্রেত নাকি সেখানে পাহারা দেয় সেই মাছগুলোকে। তো সেদিনও ছিল সেই রকম একটা রাত, অমাবস্যা রাত তখন 2:30 বাজে। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু লগির ঠেলা সব শব্দ। আজিজ ভাই হঠাৎ দেখলেন পানির নিচে অনেকগুলো লাল আলো জ্বলতেছে। তিনি ভাবলেন বড় কোনো মাছের চোখের প্রতিফলন হতে পারে। তিনি উত্তেজিত কণ্ঠে তিনি কাশেম মিয়াকে বললেন, জালটা ছাড় কাশেম, আজ কপালে বড় কিছু আছে। তো জাল ফেলা হলো। কিছুক্ষণ পরেই মনে হলো জালে বিশাল ভারী কিছু আটকেছে। তো আজিজ ভাই আর কাশেম মিয়া দুজনেই মিলে যখন জাল টানতে শুরু করলেন, নৌকাটা একপাশে কাত হয়ে গেল। মনে হচ্ছিল নিচ থেকে কেউ একজন জালটা নিচের দিকে টেনে ধরেছে। তো রাসেল ভাই 10 থেকে 15 মিনিট ধস্তাধস্তির পর জালটা নিয়ে ধস্তাধস্তির পর জালটা যখন পানির উপর ভেসে উঠল, আজিজ ভাইয়ের হাত পা যেন অবশ হয়ে এলো। জালে কোনো মাছ নেই, জালের ভিতর আটকা পড়ে আছে একটা পুরনো আমলের পিতলের হাঁড়ি, আর সেই হাঁড়ির ভিতর থেকে বের হচ্ছে লম্বা লম্বা কিছু চুল। কাশেম মিয়া ভয়ে ভয়ে বলতে লাগলেন, আজিজ ভাই এটা ফালাইয়া দেন, এটা ভালো কিছু না। কিন্তু আজিজ ভাই যেন কোনো এক মোহে পড়ে গেছেন। তাকে কাশেম ভাই এত পরিমাণ মানা করতেছেন কিন্তু কোনো কিছুই যেন আজিজ ভাই শুনতে পাচ্ছেন না। তার মতো করে তিনি তার কাজ করতেছেন এবং সেই হাঁড়িটাকে তিনি নৌকায় তোলেন এবং হাঁড়িটার মুখটা একটা পুরনো কাপড় দিয়ে বাঁধা ছিল দেখতে পেলেন। তো আজিজ ভাই যেই কাপড়টা সরালেন, যখনই সেই হাঁড়িটা কাপড় সরালেন,
এমনি পুরো নদীর পানি যেন টকবক করে ফুটতে শুরু করলো। হাড়ির ভেতর থেকে কোনো মাছ বের হলো না রাসেল ভাই, বের হলো একটা পচা, একটা দুর্গন্ধময় হাত। এটা মানুষের হাতের মতো, কিন্তু হাতটা মানুষের মতো হলেও সে হাতগুলোর নখগুলো ছিল মনে হয় খুবই ধারালো, মনে হয় যে কেউ এই নখগুলো দিয়ে খুন করা যাবে। ঠিক সেই মুহূর্তে নদীর মাঝখান থেকে একটা বিশাল মাথা ভেসে উঠল। বিশাল মানে সাধারণ মানুষের চেয়ে 10 গুণ বড় একটা, যদি একটা তিমি মাছের মাথা যেরকম হয় না, কিন্তু ওই রকম মানুষের অবয়বের মাথা, কিন্তু মাথাটা কিছু ছোট ছোট একটা খাস মানে কাটার মতো, এরকম একটা মাথা ভেসে উঠলো। শুধু মুখটা কানের লতি পর্যন্ত দেখা যাচ্ছিল। তো সেই অশ্বশরী মূর্তিটা, এখানে যে অলৌকিক যে মাথাটা, এটা আমি অশ্বশরী বলতেছি, সেই অশ্বশরী মূর্তিটা হাত বাড়িয়ে আজিজ ভাইয়ের নৌকার একপাশে চেপে ধরলো। কাশেম মিয়া তো খুব ভয় পেলেন এবং তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে নদীতে ঝাঁপ দিলেন। কিন্তু আজিজ ভাই পারলেন না। তিনি দেখলেন সেই হাড়ি থেকে বের হওয়া হাতটা তার পা জড়িয়ে ধরেছে। সেই মূর্তিটা গম্ভীর গলায় বলল, আমার জমানো খাবার সরালি কেন? সেই মূর্তিটা বলেছিল এরকম যে, আমার জমানো খাবার কেন সরালি? এবার তোকে দিয়েই আমি মেলা শুরু করব। তো রাসেল ভাই কাশিম মিয়া পরের দিন সকালে নদীর পরে জ্ঞান হারা অবস্থা পাওয়া যায় তাকে, কিন্তু আজিজ ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি এখনো। তো 3 দিন পর সানিয়া যান নদীর উজানে আজিজ ভাইয়ের জালটা পাওয়া গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো সেই জালের ভিতর আটকে পড়েছিল বিশাল একটা বোয়াল মাছ। কিন্তু যখন সেই মাছটার পেট কাটা হলো, তার ভিতর থেকে বেরিয়ে এলো আজিজ ভাইয়ের হাতের আংটি আর মানুষের কিছু হাড়। তো মুরব্বীরা বলেন যে আজিজ ভাই আসলে সেই নদীর মালিক বা সেই অশ্বশরীর হয়তো রোশানারে পড়েছিলেন। তো আজও হাতীবান্ধা জেলেরা অমাবস্যা রাতে ওই নদীর মোহনায় জাল ফেলে না। তারা বলে মাঝরাতে নাকি আজও নদীর ওপর একটা পিতলের হাঁড়ি ভাসতে দেখা যায়। তো এখানে কাশেম মিয়া বিচে ফেরার পর তিনি ঘটনাটা সবাইকে জানান। এর পরবর্তীতে যখন এলাকাতে এই ঘটনাটা সবার মুখে মুখে রটে যায়, তখন যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং বেঁচে ফিরেছেন তারা নাকি সবাই একমত হয় যে হ্যাঁ, অমাবস্যা রাতে ওই নদীর মোহনায় যদি কেউ মাছ ধরতে যায় তাদের সাথে নাকি এই ধরনের ভৌতিক ঘটনা ঘটে। তো রাসেল ভাই এখানে সব থেকে মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে যে গ্রামের যে সব থেকে সাহসী পুরুষ মানুষ, সেটি হলো সেই অশ্বশরী রোশানালে, বা তার হলো কোনো ক্ষতি করার কারণে হয়তো তাকে মেরে ফেলেছে এবং পরবর্তীতে ওই মাছটা গিলে ফেলেছে। মাছটা পেট কাটার পর আসলে যে হাড় টাড়গুলো পাওয়া গিয়েছিল সেগুলো নাকি সেই কাশেম মিয়ার বন্ধুর যে তার হতে পারে, আজিজ ভাইয়ের হতে পারে, এই ধরনের সবাই চিন্তা করেছে। তো আজিজ ভাই এলাকার অনেক একজন সাহসী ব্যক্তি হওয়ার পরও তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো মানুষেরা ভাবে, এখন পর্যন্ত ওই এলাকার মানুষেরা ভাবে, মানে এটা আমাদেরকে কাশিম ভাই জানিয়েছে যে ওই এলাকার মানুষ ভাবে যে এখনও ওই নদীর মোহনায় যদি কেউ অমাবস্যা রাতে সাহস করে যায় তাহলে নাকি সেই হাড়ি দেখতে পায়। কিন্তু যারা জানে তারা নাকি সেই হাড়ি কখনোই তাদের নৌকায় বা তাদের কাছে রাখে না বা কাছে যায় না। যখনই তারা এই ধরনের অপ্রীতিকর জিনিসপত্র দেখে তখনই তারা দ্রুত সেখান থেকে সেই জায়গা ত্যাগ করে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আজিজ ভাই আমাকে যেভাবে কাশেম ভাই আমাকে যেভাবে এই ঘটনাটা বলেছেন, আমি চেষ্টা করেছি তার মতো করে ঘটনাটা বলার, কারণ তিনি এই ঘটনার স্বচক্ষে দেখেছেন এবং তিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন। আর ওই এলাকায় সবাই এই ঘটনাটা সম্পর্কে জানে। যারা আমার ওই এলাকার ঘটনাটা শুনতেছেন, শ্রোতারা যারা শুনতেছেন তারা অবশ্যই এই ঘটনার সম্পর্কে অবগত আছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রোমানা উত্তরা থেকে। সো আজকে আমি একটি স্টোরি শেয়ার করব।
আত্মা নিয়ে। তো স্টোরিটি শুরু করার আগে বলতে চাচ্ছি এটি একটি ট্রু স্টোরি। স্টোরিটি শুরু করলাম, এটি 1998 সালের সময়ের ঘটনা। যখন হচ্ছে আমার খালু হচ্ছে আমার খালাকে হচ্ছে স্পন্সর করে নিউ ইয়র্কের ভিসার জন্য। সে ভিসা পায়, আর আঙ্কেল হচ্ছে ওখানে তো থাকেন। মানে আমার আঙ্কেল গিয়েছিল হচ্ছে 1995 সালে। তো যাই হোক, তো আঙ্কেল তো আগে ওর ফ্রেন্ডদের সাথে ব্যাচেলর হিসেবে থাকতো। এখন আমার খালা যাওয়ার পরে হচ্ছে উনি আলাদা একটা বাসা খুঁজতে থাকে। তো আমার আন্টি যাওয়ার পরে তো তারা ওরকম লাইক টাকা পয়সা ছিল না। সো অ্যাভারেজ একটা মানে একটা লেস এক্সপেন্সিভ একটা বাসা খুঁজতে থাকে। সো খুঁজতে খুঁজতে ওরা একটা বাসা পায়। তো ওরা হচ্ছে বাসাটা রেন্টে নেয়। তো ওরা বাসায় উঠে রেন্ট নেওয়ার পরে, তো ওঠার পর থেকেই কেমন জানি একটা নেগেটিভ ফিলিংস হচ্ছে কাজ করতে থাকে। তো আমার মানে খালা বলে যে আমাদের আসলে কেমন জানি লাগতেছে, কেমন জানি একটু অন্ধকার, আর কেমন জানি লাগে, কেমন জানি থমথমে পরিবেশটা। সো এখানে কি থাকাটা ঠিক হবে? তো আমার খালু বললো যে আপাতত এখানেই থাকতে হবে, কারণ কিছু তো করার নাই, কারণ এক্সপেন্সিভ সিটি নিউ ইয়র্কের জায়গাটা। তো পরে ওরা ওখানে ওদের সংসার শুরু করে। সো প্রথম দিন থেকে আমার খালা যেটা লক্ষ্য করে যে একটু কেমন জানি থমথমে পরিবেশ, প্লাস ওরা যখন রাতের বেলা ঘুমায় তখন ঘরের মধ্যে বিভিন্ন ধরনের শব্দ, কান্নার আওয়াজ, মানে ফুপিয়ে ফুপিয়ে কে জানি কান্না করতেছে, এরকম শব্দ। তো আমার খালা হচ্ছে খালুকে ডাক দেয়, যে বলে যে কেমন জানি একটা শব্দ হচ্ছে আর কে যেন কান্না করতেছে, তুমি কি শুনতেছো? তো আমার খালু বলে যে না, আমি তো শুনতেছি না, মেবি তুমি অনেক টায়ার্ড, এই জন্য তুমি রেস্ট নাও, কিছুই না। তো ওরা ঘুমিয়ে যায়। তো সেকেন্ড ডেতে ওরা দেখে যে সকালে ঘুম থেকে উঠেছে, ওরা জিনিসপত্র সবকিছু গুছিয়ে রেখেছিল, কিন্তু লিভিং রুম বা কিচেনের জিনিসপত্রগুলো এলোমেলো। সো আমার খালু তারপরও সে এতটা পাত্তা দেয় না ব্যাপারটাকে, বলে হয়তো বা তুমি ভুলে গেছো ঘুমের ঘরে, যাই হোক। তো পরে থার্ড ফোর্থ ডেতে আমার খালু হচ্ছে ঘুমায় আছে। তখন হঠাৎ করে আমার খালু শুনতে পায় যে ওয়াশরুমে কে যেন গোসল করতেছে, মানে ঝুপ ঝুপ শব্দ। তো উনি একটু মানে আশ্চর্য হয়ে যায়, এত রাতে 2টা বা 3টা হবে, কে গোসল করছে ওয়াশরুমে। তো উনি লাইটটা জ্বালায় ওয়াশরুমে যায়, গিয়ে দেখে কিছুই নাই। তো তখন হচ্ছে সে আবার শুয়ে পড়ে। তো এরকম 5-6 দিন যাওয়ার পর, 6-7 দিনের মাথায় আমার খালা হঠাৎ করে ঘুমিয়ে আছে। তো ওনার হঠাৎ করে ঘুমটা ভাঙে। তো সে দেয়ালের দিকে তাকায়, দেখে একটা ছায়ামূর্তি, তার লম্বা চুল, মানে আর অনেক লম্বা, মানে হাত পা গুলো অনেক লম্বা লম্বা, অনেক বড় চুল, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। তো এটা দেখে আমার খালা এত ভয় পায়, সে কাইন্ড অফ চিৎকার করে উঠে যে আমি খুব ভয় পাচ্ছি। আমার খালুকে ডাক দেয়। তো সে বলতেছে আসলে তুমি ঘুমাও, মেবি অনেক কাজে প্রেসার পড়ে গেছে তোমার উপরে, এই জন্য হয়তো বা এরকম হচ্ছে, কিছু হবে না, তুমি ঘুমাও। তো পরে আমার খালু দুজনেই সূরা পড়তে পড়তে ঘুমায় যায়। এরকম করতে করতে 15-16 দিনের মাথায় নাকি রাতে আরেকবার ওরা ঘুমাইছিল। তখন হঠাৎ করে আমার খালার গলার মধ্যে ওই ছায়ামূর্তিটা অনেক জোরে মানে চাপ দিয়ে ধরে রেখেছে। লাইক এরকম ফিল হচ্ছিল যে আমার খালার যে সে এখনই এই মুহূর্তে সে মারা যাবে। সে ছটফট করতে থাকে, আমার খালুকে ডাক দিয়ে থাকে, কিন্তু আমার খালু নাকি শুনতেছে না। কারণ পরে হঠাৎ করে এত জোরে চিৎকার দেয় যে আমার খালু উঠে বল কি হয়েছে। লাইট জ্বালানোর পরে দেখে যে আমার খালার গলার মধ্যে হচ্ছে আঙ্গুলের ছাপ। তো তখন সে ভয় পেয়ে যায় যে আমাদের কিছু একটা আসলে করা উচিত, আমাদের এখানে থাকা ঠিক হবে না। মেবি এরকম হওয়ার কারণটা কি?
তো তখন হচ্ছে সকালে ওরা ঘুম থেকে উঠে ওরা চিন্তা করতে থাকে কি করা যায়। তো ওরা ভাবছে যে ওই যে যার কাছ থেকে রেন্ট নিয়েছে তার সাথে কথা বল। তো কথা বলতে হলে 1-2 দিন আগে ওরা যাবে এরকম প্ল্যান করতেছিল। তো আজকে রাত্রে অ্যাটলিস্ট পার করে তারপর যে রেন্ট দিয়েছে তার সাথে দেখা করবে। সো এরকম আমার খালাফুলো দুজন শুয়ে আছে, রাতের 2টা-3টা বাজবে। তখন নাকি আমার খালু দেখতে পায়, হঠাৎ করে তার ঘুম ভাঙে, যে চোখ খোলার পরে সে দেখে যে ওপরে ভাসমান অবস্থায় কি জানে ভাসতেছে, একটা সাদা কাপড় পরা আর বিদঘুটে হাসি আর চুল লম্বা। আমার খালু এত ভয় পায়, সে আল্লাহ নাম নিয়ে চোখ বন্ধ করে ফেলে। সো ওরা বুঝতে পারছে যে এখানে যদি ওরা থাকে ওরা প্রাণে বাঁচবে না। তারপর সাডেনলি ওই যে জিনিসটা সামনে ওটা জানলা দিয়ে লাফ দেয়। সো ওরা অনেক ভয় পায়। তো ওরা রাত পর্যন্ত প্রহরীতে পেতে ফজরের নামাজ শেষ করে আল্লাহ করতে করতে এই রাতটা পার করে। তো ওরা সকালে যার কাছ থেকে রেন্ট নিয়েছিল তার সাথে কথা বলে। তো সে বলে, আমার খালু বলে যে আমরা এখানে থাকবো না, কারণ আমরা অনেক কিছু জিনিস দেখেছি, আপনি আমাদেরকে বলেন যে আপনি কি লুকিয়েছেন, না হলে আমরা কোনো একটা ব্যবস্থা গ্রহণ করব। তখন উনি বলে যে ডোন্ট নিড টু টেল এনিওয়ান, দিস হাউস ইজ হন্টেড, সো আই হ্যাভ ট্রাইড সো মেনি টাইমস এই বাসাটাকে ভাড়া দেওয়ার জন্য, বাট এটা হয়নি। আর আপনারা নতুন এখানে আসছেন আর লেস এক্সপেন্সিভ খুঁজতেছেন, তাই আমি বাসাটা ভাড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার খালু অনেক মনক্ষুণ্ণ হয়। যাই হোক, পরে ওখান থেকে ওরা জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শিফট করে চলে যায়। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওদেরকে এখনো ভাবিয়ে তুলে, এত হন্টেড ছিল। এটা একটা সত্যিকারের ঘটনা। সো আচ্ছা ভাই, এটাই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন আর সবসময় ভালোর দলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার ফার্স্ট স্টোরি। আমার নাম পরিচয় কিছুই আসলে প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি আজকে যে স্টোরিটা বলবো এটা হচ্ছে আমার এক পরিচিত ফ্রেন্ডের বড় ভাইয়ের। তো ঘটনা শুরু করি। তো ঘটনাটা হচ্ছে যে বাড়িটার মধ্যে, সে বাড়িটা বর্ণনাটাকে দেই। বাড়িটা হচ্ছে আপনার 4 তলা, আর 4 তলা বাড়ির একটু লম্বা আর কি, সিঁড়ি কোঠাটা মাঝখান দিয়ে। তো পেছনের সাইডটা আপনার হচ্ছে একটা ওই ডোবার মতো। তো ওই ডোবাতে আসলে কেউ যায় না, অনেক বছর যাবতই পরিত্যক্ত, ময়লা টয়লা ফেলাইছে। তো যেই বড় ভাইয়ের কথাটা বলতেছিলাম, তার একটা বদভ্যাস ছিল, সে রাতের বেলা অনেক সময় অনেক রাত পর্যন্ত 3টা থেকে 4টা পর্যন্ত ছাদের মধ্যে ঘোরাঘুরি করতো। তো একদিন হঠাৎ করে মাঝখানে যে সিঁড়িকোটা, ওই সিঁড়িকোটার একেবারে সামনের দিকে হচ্ছে রাস্তার সাইড। তো ওই রাস্তার সাইড থেকে সে স্মোকিং করে তো ওই হাঁটতে হাঁটতে পেছনের সাইডে আসছে। তো আসার পরে হঠাৎ করে দেখতেছে যে পেছনের সাইডে একটা কালো শেপ দাঁড়ানো। তো সে আসলে চিন্তা করতেছে যেটা কি কোনো ছায়া টায়া পড়লো নাকি। তো সে একটু সামনে যায়। তো সামনে যাওয়ার পরে দেখে যে ওই শেপটা আস্তে আস্তে একটু বড় হইতেছে, আর ওই আপনার হচ্ছে মাথা নাই। ওই আকৃতিটা একেবারে খুব ভালোভাবে দেখতে পারতেছে সে। তো মাথা নাই, বুকের মধ্যে 2টা চোখ, শরীরটা হচ্ছে আপনার সবুজ কালারের, আর হচ্ছে চোখগুলো অনেক বড় বড় লাল, হ্যাঁ, আর ওই শরীরটা অনেক মোটা। তো এইটা দেখার পরে সাথে সাথে সে দৌড় দিয়ে সিঁড়িকোটার মধ্যে আসছে। আসার পরে ওই সে দেখে যে তার পেছন থেকে তার ঘাড় ধরে ফেলছে। তো এমন হাত যে আপনার ওই হাতটা হচ্ছে লোমশ, আর এই কি বলে ওই পিচ্ছিল টাইপের। তো ওই ধরার পরে সে আর নড়তে চড়তে পারতেছে না। তো সে খুব তার শরীরের মধ্যে কেমন জানি আঁচড়ের দাগ পড়তেছে, এরকম ব্যথা অনুভব হইতেছে। তারপরে সে ওই হাতের মধ্যে যে সিগারেট খেয়েছিল, যে লাইটার আসলে ওই লাইটার স্পার্ক করার পরে ওইটার সাথে সাথে ওই আপনার শো করে একটা আওয়াজ হয়। ওই যেমন বেলুন ফুলানো বেলুন আছে, ওই বেলুন ফুলায় যদি কেউ ছাইরা দেয় তো শো করে একটা আওয়াজ হয়, যেমন ওই উপরে উঠে যায়। তো ওইটা ঠিক ওইরকম আওয়াজ হয়ে উপরে উঠে গিয়ে ওই ডোবার সাইডে চলে গেছে।
তারপরে সে খুব দ্রুত ওই সিঁড়ি দিয়া নাইমা তার বাসাটা হচ্ছে 3 তলায়, 4 তলা বিল্ডিং। সে উপর থেকে নাইমা যখন সে তার রুম গেটের মধ্যে ঢুকে গেটটা লাগায়, সাথে সাথে গেটের মধ্যে নক হয়। তো এই যে ওই এপাশ থেকে ওপাশ দেখার মতো একটা ছিদ্র আছে গেটের মধ্যে, ওই দরজার মধ্যে তাকায় দেখে যে ওই শেপটা তার ওই সিঁড়িকোটার মধ্যে দাঁড়ায় আছে। তো সিঁড়িকোটার মধ্যে লাইট ছিল না, নিচ তলার থেকে আলো আইসা একটু মানে বুঝে যেতেছে যে ওইটা দাঁড়ানো আছে, দরজা নক করতেছে। তো সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে আর কোনো দিকে না তাকায় দৌড়ায় যায় ওই তার রুমের মধ্যে যায় শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে। তো তার রুমটা হইতেছে গিয়ে ওই ইসের ওই ডোবার পাশে জানলা আছে। তো ওই আপনার ওই যখন শুইছে তখন ওই তার নাম ধরে ডাকতেছে যে এই নিচে আয়, তারপরে এই দরজা খোল, হ্যাঁ এই আমি তোরে নিতে আসবো, এই ধরনের কথা বলতেছে। তারপরে যেমন মানে খুব খারাপ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। তারপরে সে হুজুর দেখানো হয়, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। তারপরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর আর কি বিষয়টা শোনার পরে বলে যে ওই ছাদের মধ্যে তাকে রাত্রিবেলা যেতে নিষেধ করছে, কারণ ওই ছাদের মধ্যে যে জিনিসটা চলাফেরা করে সেটা প্রায় আপনার ওই 300 বছর বয়স ধরে এটা এই জায়গায় দেখা যাবে, এটা রাস্তা, হ্যাঁ এটা ডোবাইতে থাকে আর কি, ডোবাটাতে থাকে, অনেক পুরনো ডোবাটার মধ্যে থেকে ওইখান দিয়ে অনেক দূরে যায়। তো এই রাস্তার মধ্যে মধ্যরাত্রের বেলা ওই রাস্তার মধ্যে পড়ে গেছিল। তোর কপালটা ভালো ছিল যে ওনার কাছে ওই যে ওই লাইটারটা ছিল, না হলে ওনারে ওই শেষ করে ফেলতো ওই দিনই। তো উনি এরপরে থেকে আর ওই যায় না, ওই ছাদের উপরে যায় না। তো প্রায় সময়তেই আপনার হচ্ছে ওই ডোবা থেকে রাত্রেবেলা ঘুমানোর পরে এই দেখে মানে ওই শব্দটা শুনে, ওই যে তুই কাজটা ভালো করিসনি, তোকে যদি আমি আবার পাই তাহলে তোকে আমি একদম মাটির মধ্যে কেড়ে ফেলবো, এই ধরনের কথাটা বলে। তারপরেও মাঝে মাঝে আর কি ভয়টয় পায়। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শেষ অতিথি আমাদের সঙ্গে এখন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাব। আপনার ঘটনাটা শুনতে পারিনি, আপনার লেট করে এসেছেন, শুনি আপনার ঘটনা। জি। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে যার ঘটনা শেয়ার করব তার নাম রাকিব হাসান। রাকিব হাসান সাহেব আমাদের এই ঘটনাটি শেয়ার করেছেন যশোর থেকে। আমরা সরাসরি রাকিব ভাইয়ের ঘটনা চলে যাচ্ছি। রাকিব ভাইয়ের বাবার নাম রইসুদ্দিন। রইসুদ্দিন সাহেবের এক ছোট ভাই আছে এবং তার আর কোনো ভাই বোন নেই। রইসুদ্দিন সাহেবের বয়স যখন 20 তখন রইসুদ্দিন সাহেবের বাবা মারা যান। এরপর থেকে রইসুদ্দিন সাহেব তার মা এবং ছোট ভাইকে নিয়ে চিটাগংয়ের তাদের যে পৈতৃক বাড়ি ছিল সেখানেই থাকতেন। খুব ছোটবেলা থেকেই তিনি সংসারের হাল ধরেন এবং তিনি খুব ভালোভাবেই সেই হাল ধরেছিলেন। রইসুদ্দিন সাহেবের বয়স যখন 28 তখন তিনি বিয়ে করেন এবং তার বিয়ের প্রায় 2 বছর পর বিয়ে করে তার ছোট ভাই। তার ছোট ভাইয়ের বিয়ের কয়েক বছর 1 থেকে 2 বছর পরেই তার ছোট ভাইয়ের একটা কন্যা সন্তান হয়, কিন্তু রইসুদ্দিন সাহেবের কোনো সন্তানাদি হচ্ছিল না। প্রায় 10 বছর পর রইসুদ্দিন সাহেবের এক সন্তান হয়, যার নাম রাকিব হাসান, অর্থাৎ আমাদের রাকিব ভাই। এত বয়সের সন্তানের প্রতি রইসুদ্দিন সাহেবের একটা অন্য ধরনের মমতা ছিল এবং পরিবারের সবাই খুব খুশি ছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে রইসুদ্দিন সাহেবের সাথে তার ছোট ভাইয়ের খুব ভালো একটা মিল ছিল না। রইসুদ্দিন সাহেবের সাথে তার ছোট ভাইয়ের প্রায় বিরোধ লেগে থাকতো। জায়গা জমি নিয়ে তাদের এই বিরোধ এক পর্যায়ে খুব খারাপ অবস্থায় মন্ডিত। রইসুদ্দিন সাহেবের ছোট ভাই একটু লোভী প্রকৃতির ছিলেন। তিনি তার ভাগের যে জমি ছিল তা তো তিনি নিয়েছেনই, তারপরও তিনি তার বড় ভাইকে তার ভাগের কিছু অংশ দিতে বলেন, যেটা রইসুদ্দিন সাহেব মেনে নেননি। কিন্তু তার এই ছোট ভাই তাকে বিভিন্নভাবে এই জমি তাকে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এভাবে রইসুদ্দিন সাহেবের সাথে তার ছোট ভাইয়ের ফ্যামিলির একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় এবং এক পর্যায়ে রইসুদ্দিন সাহেব বুঝতে পারেন যে তিনি যদি শান্তিতে বেঁচে থাকতে চান, তার বাকি জীবনটা যদি তিনি শান্তিতে কাটাতে চান, সেক্ষেত্রে তাকে তার এই পৈতৃক নিবাস ছাড়তে হবে, তাছাড়া সম্ভব না। তাই তিনি তার ভাগের
যে জমি ছিল সেটা নামমাত্র মূল্যে তার ছোট ভাইয়ের কাছে বিক্রি করে দেন এবং তিনি তার সেই টাকা পয়সা নিয়ে চলে আসেন যশোরে। তিনি যশোর শহরের ভেতরেই একটা জমি কেনেন এবং সেখানে একতলা একটা বাড়ি করেন। সেখানে তিনি থাকা শুরু করেন তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে। তিনি তার জীবন নতুনভাবে শুরু করতে যাচ্ছিলেন। রাকিব ভাই যখন খুব ছোট তখন থেকেই রাকিব ভাইয়ের বিভিন্ন অসুখ লেগেই থাকতো। তার শরীর খুব খারাপই থাকতো। মাসের প্রায় 15 থেকে 20 দিন তিনি অসুস্থ থাকতেন। এক পর্যায়ে রইসুদ্দিন সাহেব চিন্তিত হয়ে পড়েন তার এই ছেলেকে নিয়ে, কারণ এই ছেলের শরীর এত খারাপ থাকে যে মাঝে মধ্যে মনে হয় তার এই ছেলে বাঁচবে না। এক পর্যায়ে বিভিন্ন লোকের পরামর্শে রইসুদ্দিন সাহেব তার এই ছেলেকে নিয়ে বিভিন্ন হুজুরের কাছে যান। এগুলো রাকিব ভাই শুনেছেন এবং কোনো এক হুজুর দেখাবার পর নাকি রাকিব ভাই সুস্থ হন। এরপর থেকে আর রাকিব ভাইয়ের সাথে কোনো ধরনের সমস্যা হয়নি, কারণ আর তার যতদিন যাবৎ তার জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে তিনি তার সাথে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেননি। রইসুদ্দিন সাহেব যশোরে একটা ব্যবসা শুরু করেন, কাপড়ের ব্যবসা, এবং তিনি সেই ব্যবসায় খুবই ভালো করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি তার ব্যবসা জমিয়ে ফেলেন এবং খুব দ্রুতই তাদের অবস্থা পরিবর্তিত হতে থাকে। যশোরের সেই শহরে রইসুদ্দিন সাহেব মোটামুটি পরিচিত হয়ে ওঠেন। এই খবর কিন্তু রইসুদ্দিন সাহেবের ছোট ভাইয়ের কানেও গিয়েছিল এবং তার ছোট ভাই আবার রইসুদ্দিন সাহেবকে বিভিন্ন সময় টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। রইসুদ্দিন সাহেবের স্বভাব একটু নরম ছিল, তাই তিনি সরাসরি তার ছোট ভাইয়ের সাথে এসব বিষয় না করতে পারতেন না এবং পরে তিনি এসব জিনিস নিয়েই তার ছোট ভাই তার সাথে ঝামেলা করত। রাকিব ভাই ছোটবেলা থেকেই এসব বিষয় দেখে এসেছেন। এসব বিষয়ে রাকিব ভাই একসময় ইউজড হয়ে যান। রাকিব ভাইয়ের পরে আর কোনো ভাই বোন নেই। রাকিব ভাই এখন পর্যন্ত তার বাবা মায়ের একমাত্র সন্তান। এভাবে ধীরে ধীরে সময় চলে যায়। এক পর্যায়ে রাকিব ভাই ভার্সিটিতে ভর্তি হন। তিনি যখন তার ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাকে তার থাকার জায়গা হয় সেই ভার্সিটির ছাত্র হলে। রাকিব ভাই যখন সেই হলে থাকতে এলেন তখন তিনি কাউকে চেনেন না। নতুন প্রথম বছরের স্টুডেন্টদের তখন গণরুমে থাকতে দেওয়া হতো, কিন্তু ভাগ্যবশত রাকিব ভাই একটা রুম পেয়ে যান। একা না, তার সাথে আরেকজন রুমমেট থাকে। রাকিব ভাইয়ের সেই রুমমেটটাকে একটু অদ্ভুত মনে হয় প্রথম দিকে, কারণ তিনি তার রুমমেটের সাথে কথা বলে যতটুকু বুঝলেন সেটা হচ্ছে এই ছেলে আগে মাদ্রাসার লাইনে পড়াশোনা করত, এরপর হঠাৎ করেই সে এই জেনারেল লাইনে চলে আসে এবং সে এই ভার্সিটিতে ভর্তি হয় তার ইচ্ছা থেকেই। তার বাবা মায়ের ইচ্ছা ছিল না যে সে ভার্সিটিতে ভর্তি হোক। প্রথম 2-3 দিন রাকিব ভাই তার এই রুমমেটের সাথে কথা বলে তার পরিবেশটাকে নিজের মতো গুছিয়ে নিতে চাচ্ছিলেন, কারণ তিনি রুমমেটের সাথে যদি ফ্রি না হন সেক্ষেত্রে তার হলে থাকাটা একটু কষ্টকর হয়ে যাবে। তিনি বুঝতে পারেন যে তার এই রুমমেট খুব বেশি একটা কথা বলে না। বেশিরভাগ সময় রাকিব ভাই কথা বলেন এবং সে শুধু মাথা নাড়িয়ে বা তার মুখের এক্সপ্রেশন দিয়ে কথাবার্তা চালিয়ে নেয়। দুইজন মানুষ যখন একসাথে থাকে তখন আপনি না চাইতেও আপনার পাশের লোক কি করছে সেটা আপনার দেখতে হবে। আপনি দেখবেন, বুঝবেন। তো রাকিব ভাই একটা জিনিস লক্ষ্য করলেন, সেটা হচ্ছে তার এই রুমমেট একটু অদ্ভুত বিষয় নিয়ে পড়ে থাকতে খুব পছন্দ করে। বিভিন্ন আধি ভৌতিক বিষয় বা প্যারানর্মাল বিষয়ের প্রতি তার এই রুমমেটের অনেক আগ্রহ। কোনো মজার বিষয়, কোনো খেলার টপিকস যেগুলো ছেলেদের মধ্যে খুব প্রচলিত, সেসব বিষয় নিয়ে যখন তারা দুজন কথা বলে তখন সেসব বিষয়ে তার রুমমেটের কোনো আগ্রহ থাকে না। কিন্তু যখনই কথা টপিকস আসে এই ধরনের ভৌতিক অভিজ্ঞতায়, তখন তার এই রুমমেটের মুখ থেকে বিভিন্ন ধরনের কথা শোনা যায়। বোঝা যায় যে এই টপিকসটা তার রুমমেটের খুব পছন্দ। এভাবে থাকতে থাকতে এক পর্যায়ে রাকিব ভাইয়ের সাথে তার রুমমেটের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তার রুমমেটটা একটু অদ্ভুত হলেও ছেলে ভালো। তিনি মাঝে মধ্যেই তার এই ফ্রেন্ডকে নিয়ে হাঁটতে বেরোন
তিনি যখন তার এই ফ্রেন্ডকে নিয়ে প্রথম দিন হাঁটতে বেরোন, তখন তিনি একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করেন। সেটা হচ্ছে, তিনি হঠাৎ করে হাঁটতে হাঁটতে শুনতে পান পাশ থেকে একটা শব্দ। শব্দটা হচ্ছে 3 বার হাতে তালি দেওয়ার। এরপর তিনি ব্যাপারটা নিয়ে মাথা ঘামান না। কিছুক্ষণ হাঁটার পর তিনি লক্ষ্য করেন তার রুমমেট যে তার পাশে হাঁটছে, সে নিজের অজান্তেই অর্থাৎ আনমনেই 2 হাতের তালু একসাথে করে ঘষার পর নিজের মনের অজান্তেই, এটা বোঝা যাচ্ছে তাকে দেখে, সে তার নিজের মনের অজান্তেই 3 বার তালি দিচ্ছে। তো এইবার এই ব্যাপারটা দেখার পর রাকিব ভাই তার এই রুমমেটকে বলে, এই তুমি এটা কি করলা? তার রুমমেট বলে, কি? এই যে তুমি হাতে তালি দিলা 3 বার। তখন তার রুমমেটের মুখে একটা হাসি চলে আসে। সে বলে, আচ্ছা এই ব্যাপারটা আমি তোমাকে একটু বুঝিয়ে বলি, তা না হলে তোমার কাছে একটু অড লাগতে পারে। সেটা হচ্ছে, আমি আমার চারপাশ থেকে খারাপ এন্টিটি গুলো সরিয়ে রাখার চেষ্টা করি, এবং এই ব্যাপারটা আমার ভেতর একটা অবসেশনের মতো চলে এসেছে। আমি মনের অজান্তেই প্রায় হয়তো এই কাজটা করি। আমি যখন এই কাজটা করি, মাঝে মধ্যে ইন্টেনশনালি করি, কিন্তু প্রায় এটা আমার মনের অজান্তেই হয়ে যায়। এটা আমার একটা মুদ্রা দোষ বলতে পারো। তো রাকিব ভাই চিন্তা করে যে মানুষের থাকে না বিভিন্ন ধরনের মুদ্রা দোষই তো থাকে, হয়তো তার রুমমেটের এটা কোনো একটা মুদ্রা দোষ। তিনি আর এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি মাথা ঘামান না। তিনি তার রুমমেটের সাথে থাকা শুরু করেন। তার রুমমেট প্রায় রাতের বেলা কোথাও চলে যায়। গভীর রাতে সে তার রুমে ফেরে। তার রুমমেট যখন তার রুমে ঢোকে, তখন রাকিব ভাই বুঝতে পারেন তার ঘুমটা পাতলা। কেউ রুমে ঢুকলেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরও তিনি আসলে তার বন্ধুকে বুঝতে দেন না যে তার ঘুম ভেঙে গেছে। তিনি লক্ষ্য করেন তার ফ্রেন্ড কি করে। তিনি প্রায় দেখেন তার এই বন্ধু বাইরে থেকে এসে তার বিছানায় অনেকক্ষণ ঝিম মেরে বসে থাকে। এক পর্যায়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে ঘুমিয়ে পড়ে। তিনি এসব বিষয় নিয়ে কোনো সময় তার রুমমেটকে জিজ্ঞেস করেন না। কয়েক মাস পর ঈদের ছুটি হয়ে যায়, যে যার বাড়িতে চলে যায়। রাকিব ভাইও তার বাড়ি চলে আসেন, অর্থাৎ যশোরে। সেবার তার সেই ছোট চাচা তাদের যশোরে ঈদ করতে আসেন। ব্যাপারটা একটু অদ্ভুত। সেটা হচ্ছে, রাকিব ভাইয়ের বাবার সাথে তার ছোট ভাইয়ের বিরোধ লেগেই থাকে, কিন্তু তার ছোট ভাই বেহায়ার মতো তার বাসায় আসেন, এবং আসার পর তিনি আবার সেই টাকা পয়সার কথা বলতে থাকেন। তাকে শতবার মানা করে দেওয়ার পরও তিনি সেগুলো গায়ে মাখেন না। তো সেবারও ঈদে তার ছোট চাচা যশোর আসে, ঈদটা তাদের সাথে করে, এবং এরপর 2-1 দিন পর চলে যায়। বেশ কয়েকদিন ছুটি কাটাবার পর রাকিব ভাই আবার চলে আসেন তার ভার্সিটিতে। তার জীবন আবার আগের মতো শুরু হয়। ভার্সিটিতে আসার 2 থেকে 3 দিন পর তিনি শুনতে পান তার বাবা অসুস্থ। তার বাবা তার দোকানে যাওয়ার পর, অর্থাৎ তার যে কাপড়ের দোকানটা ছিল, সকালবেলা সেখানে যান এবং সেখানে গিয়ে হঠাৎ করেই মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তিনি এখন হাসপাতালে আছেন। এই কথা শোনার পর রাকিব ভাই খুব আপসেট হয়ে পড়েন। তিনি তার বাড়িতে ফেরত যেতে চান, কিন্তু তার মা তাকে বলেন যে না, তোমার বাবা এখন সুস্থ, তোমার আসতে হবে না। তাই রাকিব ভাই থেকে যান। রাকিব ভাইয়ের বাবা একদিন হাসপাতালে থেকে পরদিন চলে আসেন তার বাসায়, এবং রাকিব ভাই নিশ্চিন্ত হন যে তার বাবা এখন সুস্থ। এখানে রাকিব ভাইয়ের সাথে আরেকটা ঘটনা ঘটছিল। সেটা হচ্ছে, তিনি প্রায়ই তার ভার্সিটির ক্যান্টিনে একটা মেয়েকে বসে থাকতে দেখেন, এবং তিনি এই বিষয়টা লক্ষ্য করেন। সেটা হচ্ছে, মেয়েটা তার দিকেই লক্ষ্য করে। প্রথম তার মনে হতো এটা হয়তো তার চোখের ভুল, কিন্তু বেশ কয়েকদিন একই ঘটনা বারবার ঘটার ফলে তিনি বুঝতে পারেন যে না, মেয়েটা তাকেই লক্ষ্য করে। একদিন তিনি সাহস করে সেই মেয়েটা যেই টেবিলে বসেছিল সেই টেবিলে যান। যাওয়ার পর তিনি মেয়েটাকে জিজ্ঞেস করেন যে আপনি কি কিছু বলবেন আমাকে? তখন মেয়েটা একটা হাসি দেয়। রাকিব ভাইয়ের সে মেয়েটাকে তখনই খুব ভালো লেগে যায়। তখন সে মেয়েটা বলে যে আসলে আমি সাহস করে আপনাকে কিছু বলতে পারছিলাম না, আপনি যেহেতু এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। তখন মেয়েটা বলে যে সে এই ভার্সিটিরই ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে, এবং তিনি রাকিব ভাইয়ের ব্যাচমেট। রাকিব ভাই সেদিন মেয়েটার সাথে কথা বলেন, তার খুব ভালোই লাগে।
সেদিন তার খুব সুন্দর একটা সময় কাটে। তিনি রাত 8টার দিকে হলে ফেরেন। হলে ফেরার পর তিনি দেখেন তার সেই রুমমেট রান্না করছে। তার রুমমেট নিজের রান্না নিজে করেই খেত। রাকিব ভাই বাইরে থেকে খেয়ে এসেছিলেন। তিনি রুমে ঢোকার পর নিজের মতো তার বন্ধুর সাথে কথা বলছিলেন এবং তার বন্ধু তার স্বভাব মতোই রাকিব ভাইয়ের কথা শুনে যাচ্ছিল এবং হ্যাঁ হু উত্তর দিচ্ছিল। রাকিব ভাইয়ের কথা রাকিব ভাই কথা বলছিলেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, কিন্তু আজকে যে তার সাথে একটা মেয়ের দেখা হয়েছে এই বিষয়টা কিন্তু তিনি তার ফ্রেন্ডকে বলেননি। রাকিব ভাই যখন কথা বলেই যাচ্ছিলেন তখন হঠাৎ করেই এক পর্যায়ে তার বন্ধু তার দিকে ঘুরে তাকায় এবং একটু অবাক হয়ে রাকিব ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। রাকিব ভাই তার ফ্রেন্ডের এই চাহনি দেখে একটু অবাক হন এবং তিনি তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন, কি হলো, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন তার বন্ধু কিছু বলে না, আবার রান্নায় মনোযোগ দেয়। তো হঠাৎ করে এই সিচুয়েশনটার কারণে রাকিব ভাইয়ের কথা বলার ফ্লোতে একটু বাধার সৃষ্টি হয়। সে কারণে তিনি আর কথা আগান না, তিনি তার নিজের মতো করে সময় পার করতে থাকেন। মাঝে মধ্যে তিনি তার বন্ধুর তালির সেই শব্দ শুনছেন, যেটা এখন তার কাছে ইউজ টু। তিনি যে ব্যাপারটাতে এখন আর কোনো কিছুই মনে করেন না, এটা তার জীবনের একটা অংশ হয়ে গেছে। তো তার বন্ধু তার নিজের মতো করে সময় কাটাচ্ছিল রুমের ভেতর। হঠাৎ করেই তার বন্ধু তার কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আজকে কোথাও গিয়েছিলে? রাকিব ভাই বলেন, না তো। তখন তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, না আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে তোমার সাথে, কিছু একটা সমস্যা। রাকিব ভাই তার এই ফ্রেন্ডের কথা কোনো কিছুই কানে তুলেন না। তিনি আজকে যে সুন্দর মুহূর্তটা কাটিয়ে এসেছেন এই মেয়েটার সাথে, সেটাই তিনি চিন্তা করছিলেন এবং এই চিন্তার মাঝখানে তিনি এই ধরনের উদ্ভট কোনো চিন্তা স্থান দিতে চাচ্ছিলেন না। তো রাকিব ভাই তার ফ্রেন্ডকে বলেন, আরে না ওগুলা কিছু না, তুমি সারাদিন এইসব নিয়ে চিন্তা করো তো, তাই হয়তো তোমার এরকম মনে হচ্ছে। এই কথা শোনার পর তার বন্ধু আর কোনো কথা বলেন না। পরদিন সকালবেলা রাকিব ভাই তার ক্লাস করেন, সবকিছু ঠিকঠাক করতে থাকেন এবং দুপুরবেলার দিকে তার সাথে সেই মেয়েটার আবার দেখা হয়ে যায়। রাকিব ভাই খুব খুশি হয়ে ওঠেন। তিনি সেই মেয়েটার সাথে আবার কিছুক্ষণ সময় কাটাতে থাকেন, কথা বলতে থাকেন। তখন সে মেয়েটা তাকে বলে যে আজকে সন্ধ্যাবেলায় তুমি ভার্সিটির এই জায়গাটাতে এসো, আমরা কথা বলবো। জায়গাটার নাম শুনে রাকিব ভাই একটু ধাক্কার মতো খান, ধাক্কা না একটু কনসার্ন হয়ে যান। কারণ হচ্ছে তার রুমমেট তাকে বলেছে যে এই ভার্সিটির কিছু কিছু জায়গা আছে, সেসব জায়গা তার কাছে মনে হয় যে হন্টেড, সেখানে তার ফ্রেন্ড কোনো অশরীরী বস্তুর অস্তিত্ব টের পান। তাই তার অবচেতন মনে, অর্থাৎ রাকিব ভাইয়ের অবচেতন মনে সেই জায়গাগুলোর প্রতি একটা নেগেটিভ ধারণা বা ভৌতিক ধারণা হয়ে গিয়েছিল। তাই সেই মেয়েটা যখন সেরকমই একটা জায়গার নাম বলে তখন প্রথম দিকে তিনি একটু কনসার্ন থাকেন, কিন্তু পরে তিনি আর ব্যাপারটাকে পাত্তা দেন না। তিনি সেই মেয়েটাকে বলেন যে হ্যাঁ অবশ্যই তিনি আসবেন সন্ধ্যাবেলা, তিনি যাতে সেখানে থাকেন। এরপর রাকিব ভাই তার নৈমিত্তিক কাজ করে দুপুরবেলা তিনি একটু ঘুমাওয়ার পর বিকেলবেলা ওঠার পর তিনি প্রস্তুতি নিতে থাকেন যে তিনি সন্ধ্যাবেলা সেই মেয়েটার সাথে দেখা করবেন। তিনি কিন্তু তার ফ্রেন্ডকে এই বিষয়ে কোনো কিছুই বলেননি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর রাকিব ভাই সেই জায়গায় গিয়ে পৌঁছান এবং স্বাভাবিকভাবেই সেই জায়গাটা একটু নির্জন ছিল। রাকিব ভাই যখন সেই জায়গায় পৌঁছাবার পর তিনি দেখতে পান সেই মেয়েটা তার আগেই চলে এসেছে। তিনি দেখতে পান রাস্তার ঠিক ওপারেই সে মেয়েটা দাঁড়িয়ে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটার এই তাকানোর ভঙ্গিটা রাকিব ভাইয়ের কাছে প্রথম দিন থেকেই একটু অস্বস্তিকর লাগে। যাই হোক, রাকিব ভাই খুশি হয়ে যান যে তার জন্য কেউ অপেক্ষা করছিল এতক্ষণ যাবৎ। তিনি সে মেয়েটার কাছে যান, কিন্তু আজকে এই মেয়েটাকে তার কাছে একটু অন্যরকম লাগছে। কেন লাগছে তিনি জানেন না। তিনি হয়তো মনে করেন যেটা হয়তো তার মনের ভুল। তিনি মেয়েটার সাথে কথা বলা শুরু করেন এবং এক পর্যায়ে তারা দুইজন হাঁটতে থাকে। তখন রাকিব ভাই একটা খুব পরিচিত শব্দ শুনতে পান। শব্দটা হচ্ছে 3 বার হাততালির শব্দ। শব্দটা শুনে রাকিব ভাই খুব দ্রুত ঘুরে তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে তাকান এবং তিনি অবাক হয়ে লক্ষ্য করেন সেই মেয়েটাও ঠিক তার বন্ধুর মতো 2 হাতের তালু কিছুক্ষণ ঘষে 2 হাত দিয়ে 3 বার তালি দিল।
ব্যাপারটার ভেতর একটা অপার্থিব বিষয় ছিল। রাকিব ভাই এত ভয় পেয়ে যান, কারণ তিনি দেখতে পাচ্ছেন তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার চোখ দুটো স্বাভাবিকের থেকে অনেক বড় হয়ে গেছে, এবং সেই মেয়েটা তার দিকে তাকিয়ে একটা অদ্ভুত ধরনের হাসি দিয়ে আছে, যে হাসির ভেতর পৈশাচিকতা ছাড়া আর কিচ্ছু নেই। ঠিক তখনই রাকিব ভাইয়ের মোবাইল বেজে ওঠে। রাকিব ভাই এতটাই অবাক হয়ে গিয়েছিলেন বা ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি সেই মোবাইলটা ধরতে পারছিলেন না। তিনি তাকিয়েছিলেন তার সামনের সেই মেয়েটার দিকে। প্রথমে একবার পুরো রিং হয়ে ফোন কেটে যায়। দ্বিতীয়বার যখন তার ফোনে ফোন আসে তখন তিনি ফোনটা ধরতে পারেন। তখনও কিন্তু সেই মেয়েটা তার চোখের সামনে ছিল। রাকিব ভাই যখন ফোন ধরেন তখন তিনি শুনতে পান ফোনের ওপাশ থেকে তার বন্ধু তাকে বলছে, এই রাকিব, তুমি কোথায়? তুমি কি এই জায়গায়? রাকিব বলে, হ্যাঁ আমি এই জায়গায়। তখন তার বন্ধু বলে, আমিও তো এই জায়গায়, তুমি তোমার মোবাইলটা উঁচু করে ধরো। রাকিব ভাই পেছনে ঘুরে তাকিয়ে তিনি যখন মোবাইলটা উঁচু করে ধরবেন তখনই তিনি দেখতে পান যে তার বন্ধু তার দিকেই দৌড়িয়ে আসছে। তার বন্ধু যখন তার সামনে এসে দাঁড়ায় তখন রাকিব ভাইকে জিজ্ঞেস করে যে তুমি এখানে একা একা কি করো? তখন রাকিব ভাই পেছনে ঘুরে তার বন্ধুকে সেই মেয়েটিকে দেখাবার উদ্দেশ্যে তিনি পিছনে ঘুরেন। অর্থাৎ রাকিব ভাই এতক্ষণ পর্যন্ত তার বন্ধুর দিকেই তাকিয়েছিলেন, পেছনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটার দিকে তিনি ভয় তাকাচ্ছিলেন না। তার বন্ধু আসার পর তিনি সাহস পান এবং তিনি যখন পেছনে ঘুরে তার বন্ধুকে দেখাবেন সেই মেয়েটাকে, তখন তিনি দেখতে পান সেখানে কিচ্ছু নেই, কেউ নেই। এত দ্রুত বা এত নিঃশব্দে সেখান থেকে চলে যাওয়া যায় না, এবং চলে গেলেও সে দৃষ্টিসীমার মধ্যেই থাকবে, কারণ জায়গাটা বিশাল। তখন রাকিব ভাইয়ের ফ্রেন্ড রাকিব ভাইয়ের হাত ধরেন এবং এক প্রকার টানতে টানতে সেই জায়গা থেকে নিয়ে আসেন। রাকিব ভাই যতই বলছিলেন যে কি হয়েছে, তুমি কিভাবে জানলা আমি এখানে, তার ফ্রেন্ড তাকে কোনো উত্তরই দিচ্ছিলেন না। তিনি এক পর্যায়ে তাকে জোর করে ধরে সে তার রুমে নিয়ে আসেন। নিয়ে আসার পর তার রুমমেট তাকে বলছে যে রাকিব, আমি কালকে থেকেই লক্ষ্য করছিলাম তোমার চারপাশে একটা নেগেটিভ এনার্জি। আমি অনেকদিন যাবতই তোমার কাছ থেকে একটা বিষয় লুকিয়ে রেখেছি। সেটা হচ্ছে, আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন থেকেই আমার সাথে একজন জিন থাকেন। তিনি একজন বুজুর্গ জিন। এই বিষয়টা শুনলে তুমি হয়তো ভয় পেতে পারো, এজন্য আমি এই বিষয়টা তোমাকে জানাইনি। কালকে যখন তুমি রুমে আসলা তখন থেকেই আমি একটা নেগেটিভ এনার্জির অস্তিত্ব টের পাচ্ছিলাম। আজকে যখন তুমি এই জায়গায় চলে আসলা তখনই আমি জানতে পারি যে তুমি খুব খারাপ একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছ, তোমার ভীষণ বিপদ। তখনই আমার সাথে থাকা সেই বুজুর্গ জিন আমাকে সেই জায়গায় নিয়ে যায়, কারণ আমি যদি সেই জায়গায় না যেতাম তুমি হয়তো আজকে বেঁচে থাকতে না। এই কথা শুনে রাকিব ভাইয়ের মাথা ঘুরতে থাকে। তিনি তার বন্ধুর কথা বিশ্বাস করবেন কিনা সেটা বুঝে উঠতে পারছিলেন না। তিনি অনেকটা বোকার মতো তার বন্ধুর মুখের দিকে তাকিয়েছিলেন। তিনি অনেকক্ষণ যাবৎ কোনো কথাই বলতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার বন্ধুকে সবকিছু খুলে বলবেন। তখন তিনি তার বন্ধুকে বলেন সেই মেয়েটার সাথে দেখা হওয়ার কথা, সেই মেয়েটার সাথে তার সাথে কি কথা হয়েছে, এবং আজকে যে সেই মেয়েটাই তাকে দেখা করতে বলেছে সেই বিষয়টাও বলেন। তখন তার রুমমেট তাকে বলে যে আমার ধারণা তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি সেই বিষয়টাই বুঝতে পারছি। তোমার এই ব্ল্যাক ম্যাজিকটা কাটানো দরকার, এবং তুমি কোনো ভালো কোনো আলেমকে খুঁজে বের করো, কারণ আমার পক্ষে এখন এই কাজ করা সম্ভব না। আমি এই এলেমটা এখনো শিখতে পারিনি। এটা শোনার পর রাকিব ভাই সবকিছু মিলিয়েই মারাত্মকভাবে ভয় পেয়ে যান। তিনি আর হলে থাকতে চাচ্ছিলেন না। তিনি চলে আসেন তার বাসায়। সেখানে আসার পর তিনি প্রথম দিকে তার বাবা মাকে কোনো কিছুই বলেননি এই বিষয়ে। তার বাবা মা তাকে যখন জিজ্ঞেস করে যে তুই কেন চলে এসেছিস, তোর তো এখন ক্লাস চলে, রাকিব ভাই বলে যে আমার আর ভালো লাগছিল না, আমি কয়েকটা দিন তোমাদের সাথে থেকে যেতে চাই। তাই রাকিব ভাইয়ের বাবা মা আর রাকিব ভাইকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন করেন না। রাকিব ভাই সেদিন যখন তার বাসায় আসেন
সেদিন আর তার সাথে ওর কোনো সমস্যা হয়নি। পরদিন তিনি রাতের বেলা যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখেন যে তার রুমের দরজা সাধারণত তিনি বন্ধ করেই ঘুমান, কিন্তু তিনি স্বপ্নে দেখছেন যে তার রুমের দরজাটা খোলা এবং সেই খোলা দরজা দিয়ে সেই মেয়েটা ঢুকলো এবং ঢোকার পর সেই মেয়েটা অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো অবস্থায় চলে গেল। এটা দেখে রাকিব ভাই তার বিছানা থেকে উঠতে চাচ্ছিলেন, কিন্তু তিনি উঠতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি দেখেন সেই মেয়েটা হামাগুড়ি দিতে দিতে তার বিছানায় উঠে বসে এবং এক পর্যায়ে তার বুকের উপর বসে তার গলা চেপে ধরে। প্রচন্ড আতঙ্কে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তিনি দেখতে পান তার বিছানার সামনেই ছিল দেয়াল ঘড়ি। তাই ঘুম ভাঙার পর তার চোখ সরাসরি পড়তো সেই ঘড়ির দিকেই। তাই তার যখন ঘুম ভাঙে তখন তিনি দেখেন সকাল 10টা বেজে গেছে। এত সকাল হয়ে গেল, তিনি ঘুম থেকে উঠলেন না। তিনি তার ঘুম থেকে ওঠেন, বিছানা থেকে নামেন এবং চিন্তা করতে থাকেন স্বপ্ন নিয়ে, যেটা তিনি একটু আগে দেখেছেন। হঠাৎই তার শরীরটাও একটু খারাপ লাগতে থাকে। তিনি তার রুম থেকে বের হয়ে তার মায়ের রুমে যান। তার মায়ের রুমে ঢুকে তিনি দেখতে পান তার মা বিছানায় বসে আছেন এবং তিনি কিছু একটা করছেন। তিনি ঘুম ঘুম চোখেই তার মায়ের রুমে ঢোকেন এবং মাকে বলতে থাকেন যে, মা, আমি আজকে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো ঠিক তখনই যখন রাকিব ভাই তার স্বপ্নের কথা তার মাকে বলবেন, তখনই তিনি দেখতে পান তার মা একটা আতঙ্কিত দৃষ্টি নিয়ে ঠিক রাকিব ভাইয়ের পেছনে তাকিয়ে আছে। পেছনে কি এটা দেখার জন্য রাকিব ভাই যখন পেছনে ঘুরেন তখন তিনি দেখতে পান তার মায়ের ঘরের দরজার সামনে সেই মেয়েটা চার হাত পায়ে হামাগুড়ি দেওয়া অবস্থায় তাদের দিকে তাকিয়ে আছে এবং তার মুখ দিয়ে লালা ঝরছে। তার জিহ্বাটা তার মুখ থেকে বের হয়ে সামনে ঝুলছে। এটা দেখে রাকিব ভাই এবং তার মা একসাথে চিৎকার করেন এবং তখন রাকিব ভাইয়ের ঘুম ভাঙে। অর্থাৎ রাকিব ভাই স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছিলেন। যখন তার ঘুম ভাঙে তখন রাত 3:30। তিনি দেখতে পান তার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে এবং তার খুবই ঠান্ডা লাগছে আর পুরো ঘরের ভেতর একটা বিশ্রী গন্ধ। তিনি জানেন তার সেই রুমমেটের সাথে থাকার কারণে যে এসব এন্টিটিকে অনেক সময় স্মেল দিয়েও বোঝা যায়। অর্থাৎ তিনি এটা শুনেছেন যে খারাপ এন্টিটি যখন আশেপাশে থাকে তখন তীব্র একটা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে যায়, আর যখন কোনো ভালো এন্টিটি আশেপাশে থাকে তখন নাকি একটা খুব